আচ্ছা, গাউসীয় তল বুঝতে তোমাদের অসুবিধা নাই, যে কোনো তলকে তুমি গাউসীয় তল বলতে পারবে। হ্যাঁ, তোমার যে টেবিল দেখছো, খাতার পাতা দেখছো, অথবা বইয়ের মতো এরকম হলে সেটাকেও গাউসীয় তল বলতে পারবা। যদি এখানে চার্জ ছড়িয়ে দাও আর এখানে গসের সূত্র অ্যাপ্লাই করো, তাহলে এই তলের নাম কি তল? গাউসীয় তল। আলাদা কোনো বিষয় না। হ্যাঁ, এটা এরকম না যে আলাদা করে ওনার নামে কোনো একটা তল বরাদ্দ হয়েছে। এই গাউসীয় তলে দেখো, এখানে আমি যদি প্লাস চার্জ ছড়িয়ে দিয়েছি, ধর নাও সে চার্জটুকুকে প্লাস কিউ বললাম, আর এইখানে ধরো মাইনাস প্লাস দুই রকমের চার্জ দিয়ে দিলাম। ধরো উপরের তলে প্লাস চার্জ দিলাম আর নিচের তলে দিলাম মাইনাস চার্জ, বা এই তলটাতেও দেখা হলো মাইনাস চার্জ দিলাম, এই তলে দিলাম প্লাস চার্জ, এটা হতে পারে। এখন ব্যাপার হচ্ছে যে কোনো একটা জায়গাতে প্লাস আর কোনো একটা জায়গাতে মাইনাস দিলে ওরা স্থির থাকবে কিনা। ওই রকম তলগুলোকে যদি সেপারেট করতে না পারো, তাহলে প্লাস মাইনাস পরস্পরকে কিন্তু একটা প্রভাব ফেলবে, মানে ক্যান্সেল করে দিতে পারে। কেমন? সব মিলিয়ে কোনো একটি তলে যদি মোট চার্জের মান কিউ হয়, মোট চার্জের মান কিউ হয়, তাহলে ওই চার্জ দ্বারা ওইখানে তড়িৎ বলরেখা থাকবে। তড়িৎ বলরেখা যদি প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে বলরেখা যায়, বলরেখার পরিমাণটা প্রতি একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ যায় তাকে কি নামে ডেকেছিলাম? তড়িৎ ফ্লাক্স। তো এইটা হচ্ছে তড়িৎ ফ্লাক্সের পরিমাণ যেটা হবে এই একটা ক্ষেত্রফলে বা এই একটা তলে, সে তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান হবে মোট চার্জের 1/ε0 গুণ। এটা তড়িৎ ফ্লাক্স, তড়িৎ বলরেখা না। কতটুকু হবে? মোট চার্জের 1/ε0 গুণ। তাহলে বিবৃতিটা লিখো গসের সূত্রের। কোন আবদ্ধ তলে, কোন আবদ্ধ তলে, কোন আবদ্ধ তলের মোট ফ্লাক্স, মোট ফ্লাক্স ওই তল দ্বারা বা ওই তলে বিদ্যমান, দাও, ওই তলে থাকা মোট চার্জের বা মোট আধানের 1/ε0 গুণ। তাহলে তড়িৎ ফ্লাক্সে যদি ফাই দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে ফাইয়ের মানটা হবে ওইখানকার টোটাল চার্জের মান যদি কিউ হয়, বা চার্জের মান ধরে নাও Q1 Q2 Q3 করে আলাদা আলাদা তলের মান দিল, আলাদা আলাদা তলে চার্জের মান দিল, তাহলে সবগুলোর যোগফল কত হবে? সামেশন অফ কিউ। সেই চার্জের পরিমাণ কত গুণ বলেছে? 1/ε0 গুণ। এটা একটা গাণিতিক বিবৃতি আর কি। হ্যাঁ, এবং এই পরিমাণটা উনি হিসাব নিকাশ করে পেয়েছেন, এবং এইটা যে ঠিক, এটা পরবর্তীতে এটার ডেরিভেশন করে কুলম্বের সূত্রের প্রতিপাদন করা সম্ভব হয়েছে। সো কুলম্বের সূত্রের সঙ্গে যেহেতু এটা মিলে যায়, অতএব এটা ঠিকঠাক আছে বলে ধরে নিয়ে সকল তলে এটা ইউজ করা হয়। হ্যাঁ, কেমন ভাবে কুলম্বের সূত্রের সঙ্গে মিলে যায় তোমরা একটু দেখতে পাবা। আচ্ছা, ফাই সমান সমান যে কোনো তলের ক্ষেত্রে, এবার তুমি যদি বলো যে কোনো তলে যদি ক্ষেত্রফলটা যদি এ হয় আর ওইখানে যদি ই পরিমাণ প্রাবল্য যায় বা ই পরিমাণ তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে, তাহলে ওই জায়গার তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান, ফাই সমান কত? ই ইন্টু এ। এটা মনে আছে তো? তাহলে ফাইয়ের জায়গায় আমরা কি লিখতে পারি? ইয়ে লিখতে পারি। আর মোট চার্জের পরিমাণ যদি কিউ হয়, তাহলে এটা লিখবো কিউ ভাগ কত? ε0। এরকমও তাহলে লিখতে পারি। এখন এইটা কখন লিখতে পারি? কোণের মানটা যদি 0 ডিগ্রি হয়, তাহলে কার আর কার মধ্যে কোণ? ই এবং এ এর মধ্যে। অথবা ফুললি যদি লিখো, তাহলে এটা লিখতে হবে ই এ কস থিটা। ফাই সমান সমান ছিল ই এ কস থিটা। থিটার মান যদি কোনোভাবে 0 ডিগ্রি হয়, তাহলে শুধু লিখতে পারবো ফাই সমান কত? ই ইন্টু এ।
ভুলে গেছো নাকি তড়িৎ ফ্লাক্সের যে ক্লাস হয়েছিল? তাহলে ফাই সমান সমান কত লিখতে পারবো আমরা? ই এ কস থিটা। 0 ডিগ্রি কোণে হলে শুধুমাত্র লিখতে পারবো ফাই সমান কত? ই এ। বুঝেছো? এই প্রতিপাদন এই জিনিসটা আমরা কুলম্বের সূত্রের সঙ্গে যে রিলেট করে এটা একটু দেখি। তাহলে লিখো গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন। গাউসের সূত্র থেকে কুলম্বের সূত্র প্রতিপাদন। গাউসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন। এই প্রতিপাদনটা যখন তুমি দেখবা তখনই অনেকটা ওই সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হবা। আমরা তাহলে একটি গোলীয় তল যদি নিই, যাকে গাউসীয় তল বলবো, ধরো এটা একটা গোলীয় তল। এই তলের যদি ক্ষেত্রফল হিসাব করতে চাও টোটাল, তাহলে ব্যাসার্ধ জানা লাগবে, লাগবে কিনা? ধরলাম ব্যাসার্ধ কত? আর আর ব্যাসার্ধ হলে তার ক্ষেত্রফল গোলকের ক্ষেত্রফল 4 পাই আর স্কয়ার। তুমি বলো গোলকের ক্ষেত্রফল কত? হ্যাঁ তুমি বলো, আমি না। তাহলে দুইজন আবার বলছে পাই আর স্কয়ার। ওই যে ও বললো 4 পাই আর স্কয়ার, ও ঠিক বলেছিল, তারপরে ওকে ধমকাইছিলাম যে তোমরা কতটুকু জানো এটা বোঝার জন্য। ও জেনে ও জীবনে ভালো করবে। আচ্ছা, এটা যদি চ্যাপটা বৃত্তাকার পাত হতো, বৃত্ত হইতো, বৃত্ত বলতে কয় মাত্রিক? 2 মাত্রিক। বৃত্ত বলতে কয় মাত্রিক? এটা যদি বৃত্ত হতো, দ্যাট মিনস সার্কেল, তাহলে সার্কেলের ক্ষেত্রফল মানে এই জমিটুকু হয়তো কত? এর ক্ষেত্রফলটুকু হতো পাই আর স্কয়ার। হ্যাঁ, এটুকু এই জমিটুকু। বাট এটা যখন একই পরিমাণ ব্যাসার্ধের গোলক হবে, তখন গোলকের চতুর্দিকে পৃষ্ঠ আছে কিনা বলো? চতুর্দিকে আছে না? এই চতুর্দিকের সারফেসটুকু মিলিয়ে হয় কত? 4 পাই আর স্কয়ার। বুঝতে পেরেছো কি? হ্যাঁ, তাহলে একটা ফুটবলই যদি হয়, এই ফুটবলটারে যদি কেটে সুন্দর করে চ্যাপটা করে দাও একই রকম ব্যাসার্ধের, তাহলে ওই ফুটবলের চ্যাপটা হয়ে যে জমিটা হবে, এটা এই বৃত্তের কয় গুণ হবে? 4 গুণ হবে। বৃত্তেরটা যদি পাই আর স্কয়ার হয়, তাহলে গোলকের ক্ষেত্রে সেটা হবে 4 পাই আর স্কয়ার, ওই চ্যাপটা জমিটুকু। বুঝতে পেরেছো কিনা? ওকে স্যার। নাও গল্পটা হচ্ছে যে এইখানে এই গোলকে যদি আমি প্লাস কিউ চার্জ ছড়ায় দিই, কত চার্জ বললাম? প্লাস কিউ চার্জ। তাহলে প্লাস কিউ চার্জগুলো সব কোথায় যাবে? পৃষ্ঠে। কারণ তো অলরেডি বলেছি, নাকি বলো? কারণ ফাঁপা গোলকের ভিতরে যদি আমি দিই, চার্জগুলো সমধর্মী হলে পরস্পরকে বিকর্ষণ করে ম্যাক্সিমাম দূরত্বে নিয়ে যাবে। ম্যাক্সিমাম দূরত্ব বলতে কোথায় যাবে? পৃষ্ঠে। ও আবার হাওয়া বাতাসে চলে যাবে না, কারণ চার্জ কোনো একটা তলে অবস্থান করে, ফাঁকা জায়গায় না। গেল, তাহলে চার্জগুলো কোথায় আছে? সব এখন পৃষ্ঠে। এখন চার্জগুলোর এই দেখো এইদিকে এইদিকে মানে কেন্দ্র থেকে ঠিক বলরেখাগুলো বাইরের দিকে যাচ্ছে বলে মনে হবে, তাই তো? চার্জ কোথায় আছে? চার্জ কোথায় আছে? পৃষ্ঠে। বলরেখাগুলো সব বহির্মুখী হবে। বলো গোলকের ক্ষেত্রে বহির্মুখী বলরেখাগুলো ডিরেকশন কোন বরাবর হবে? ব্যাসার্ধ বরাবর। কোন বরাবর? ব্যাসার্ধ বরাবর। মনে হবে যে ও এই কেন্দ্র থেকে বের হয়ে আসছে, বুঝছো তো? তাহলে রেডিয়ালি আউটওয়ার্ড, রেডিয়ালি আউটওয়ার্ড, ব্যাসার্ধ বরাবর বহির্মুখী। বুঝতে পেরেছো? এবার একটা ছোট্ট জিনিস শুধু তুমি খেয়াল রাখো, যে গস যে কথাটা বলেছেন, এখানকার টোটাল চার্জ যদি ভাই কিউ হয়, তাহলে এখানকার টোটাল তড়িৎ ফ্লাক্সের মানটা হবে কিউ ভাগ এপসাইলন নট। হ্যাঁ, এটা ঠিক আছে। এখন ফাই সমান সমান তুমি আবার এটা লিখতে পারবা যে ই এ, তাহলে ফাই সমান যদি ই এ লিখতে পারো,
তাহলে এটা হবে কিউ ভাগ এপসাইলন নট সমান সমান কত ইএ। গল্প হচ্ছে যে এরকম একটা গোলকের ক্ষেত্রফল কত, এরকম একটা গোলকের ক্ষেত্রফল কত, গোলকের ক্ষেত্রফল কত 4πr²। আচ্ছা, তোমারে এবার দুইটা জিনিস আমরা প্রতিপাদন করব এবং সেটা লিখে রাখবো। প্রথম গল্প হলো এই গোলকের যদি পৃষ্ঠে মোট কিউ পরিমাণ চার্জ থাকে তাহলে তার জন্য তড়িৎ প্রাবল্য ই সমান 1/4πε0। চার্জের মান যদি হয় কিউ, গোলকের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে সূত্র ছিল 1/4πε0 কিউ ভাগ r²। এটা ছিল তড়িৎ প্রাবল্যের মান, ছিল মনে আছে? শুরুর দিকে তড়িৎ প্রাবল্য গোলকের ক্ষেত্রে এরকম তুমি হিসাব করেছো। বিভবের হিসাব যদি করতে তাহলে বিভবের হিসাবটা কত হতো, জাস্ট হতো 1/4πε0 কিউ ভাগ আর। কিন্তু এটা পৃষ্ঠে প্রাবল্য হিসাব না করে যদি ভিতরে প্রাবল্য হিসাব করো তাহলে ভিতরে প্রাবল্য সব জায়গায় কত 0। আর পৃষ্ঠ না হয়ে যদি এবার পৃষ্ঠ থেকে আরেকটু দূরে এরকম দূরত্বে যদি প্রাবল্য হিসাব করো তাহলে পরে এখানকার এই দূরত্বটা যদি এ হয়ে থাকে টোটাল, তখন এখানে হবে কিউ ভাগ a²। বুঝতে পেরেছো তো? তাহলে এই প্রাবল্যটা কোন জায়গাতে, গোলকের গোলকের পৃষ্ঠে। আচ্ছা, তাহলে এটা লিখে নাও যে এটা গোলকের পৃষ্ঠে। ভালো, গোলকের পৃষ্ঠে হয়েছে। এবার আমাদের উদ্দেশ্য হলো গসের সূত্র হতে কুলম্বের সূত্র প্রতিপাদন করা। তা এইটা ফাইনালি কিন্তু কুলম্বের সূত্র তড়িৎ প্রাবল্য নির্ণয়ের জন্য। এবার গসের সূত্র আমি হিসাব করব। কোথায় যাবা? দেয়নি কেমিস্ট্রি, ভিজে যাবা যে? যেতে চাইলে যাও না, মনের বিরুদ্ধে জোর করে রাখলে তখন হচ্ছে কষ্ট পাবা। আর ফিজিক্সের তুলনায় কেমিস্ট্রি তুলনামূলক একটু মজাদার, তাই না? কেমিস্ট্রিতে অনেক রসায়ন টসায়ন থাকে, তাহলে তো আরো ভালো ব্যাপার। ওইখানে দেখবা যে এতদিন একজন ওই প্যারা পজিশনে ছিল, হঠাৎ করে মেটা পজিশনে এসে যুক্ত হয়ে গেছে। কেমিস্ট্রিতে এটা অনেক মজাদার ব্যাপার। জৈব যৌগ যেহেতু বললা যে এতদিন প্যারা পজিশনে ছিল, তুমি ওয়েট করেছিলা যে মেটা পজিশনে যাক, দেখছো যে ওই মূলকটা হঠাৎ করে মেটা পজিশনে চলে গেল, তোমার ভাল লাগবে। কিন্তু ফিজিক্সে কোনোদিন এটা হবে না যে প্যারা থেকে মেটাতে গেল, হবে? হ্যাঁ, যাও বেনজিন চক্র পড়লে খুব মজা পাবা, বেনজিন খেতেও মজা। হ্যাঁ, আর বেনজিন এসে এগুলো পড়বা অনেক কিছু। তারপরে কোন সাবান সবচেয়ে সুগন্ধি, ওইটা বাজার থেকে কিনে আনবা, ঘরে রাখবা। যা হোক, শোনো, তুমি যেতে চাইলে যাও। হ্যাঁ, এটুকু পড়াই, আর তুমি যেতে যেতে আবার দিন শেষ হয়ে যাবে। ওই শোনো, গোলকের পৃষ্ঠে যদি এটা হচ্ছে তোমার প্রাবল্য হয়, আমরা এবার কুলম্বের সূত্র প্রতিপাদন করব গসের সূত্র থেকে। গসের সূত্রটা ছিল ফাই সমান কত জানো? ফাই সমান কিউ ভাগ এপসাইলন নট। ওই ফাইয়ের ব্যাপারটা শুধু লিখবো। দেখো যে আমি টোটাল ফাই সমান যদি এ হয়ে থাকে, এবারে আমার একটা ছোট্ট গল্প শুধু একটু দেখবা যে এখান থেকে ধর না বলরেখাগুলো এরকম ভাবে বের হচ্ছে বলে মনে হচ্ছে। এই তিনটা লাইন অফ ফোর্স দেখালাম। হ্যাঁ, যে ক্ষেত্রফলের মধ্যে দিয়ে এটুকু বের হচ্ছে সেই ক্ষেত্রফলটাকে আমি লিখলাম ডিএস। এটা বাইরে চলে গেছে তলটা, অ্যাকচুয়ালি এর তলটা বাইরে যাবে না, এ তলটা হচ্ছে এই গোলকটির এই বরাবর একটা ক্ষেত্রফল নিলাম। ছোট্ট ক্ষেত্রফল নিলে তাকে কি দ্বারা লিখবো? ডিএস। ছোট্ট ভর নিলে ডিএম, ছোট্ট টাইম হলে ডিটি। এই ক্ষেত্রফলটুকুর মধ্যে দিয়ে যে লাইন অফ ফোর্স যাচ্ছে বা যে পরিমাণ প্রাবল্যের সৃষ্টি হচ্ছে সেই প্রাবল্যকে লিখলাম ই। কি লিখেছি? ই। তাহলে ই পরিমাণ তড়িৎ প্রাবল্য
এই দেখো ডিএস পরিমাণ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে লম্ব বরাবর যাচ্ছে। কি বরাবর? লম্ব বরাবর। লম্ব বরাবর যাচ্ছে। এখন ক্ষেত্রফলের কিন্তু একটা ডিরেকশন আছে, আমরা বলেছিলাম ক্ষেত্রফলের ডিরেকশনটা হলো ক্ষেত্রফলের সঙ্গে কি বরাবর? লম্ব বরাবর। যদি এই হোয়াইট এই বোর্ডটা যদি ক্ষেত্র হয় তাহলে তার ডিরেকশন কোন দিকে? এদিকে। এ আমার হাতটা যদি ক্ষেত্র হয় তাহলে তার ডিরেকশন এদিকে। যদি এটা ক্ষেত্রফল হয় তাহলে তার ডিরেকশন এদিকে। এরকম কাত হয়ে থাকলে তার সঙ্গে লম্ব বরাবর, তাই তো? তাহলে এইটুকু যদি এই গোলকের পৃষ্ঠের উপরের ক্ষেত্র ধরে থাকে তাহলে তারও একটা ডিরেকশন আছে, সেই ডিরেকশনটা কোন দিকে? লম্ব বরাবর। এই বরাবর হলো ক্ষেত্র ভেক্টরের দিক। ক্ষেত্র ভেক্টরের সঙ্গে এবার বলো তড়িৎ প্রাবল্য কয় ডিগ্রি কোণে যাচ্ছে? ঠিকঠাক বলনি। ক্ষেত্রফলের সঙ্গে লম্ব ছিল, কিন্তু ক্ষেত্র ভেক্টরের সঙ্গে কয় ডিগ্রি? ক্ষেত্র ভেক্টরের ডিরেকশন হতো এখন উপরে, আর তড়িৎ প্রাবল্য উপরে। কয় ডিগ্রি? 0। বুঝতে পেরেছ? তাহলে এই সময়ে তুমি যদি বলো তাহলে ই ইন্টু ডিএস আর cos 0 ডিগ্রি মান হওয়ার কারণে আর লিখলাম না, কোনো অসুবিধা? সমান সমান হবে কিউ ভাগ এপসাইলন নট, এই তো? কিন্তু একটা আমার ছোট্ট কথা আছে, আমি কিন্তু কিউ পরিমাণ প্লাস কিউ পরিমাণ চার্জ ছড়িয়েছি শুধু কি গোলকের এই ডিএস পরিমাণ জায়গাতে? হ্যাঁ, পুরো গোলকে। তাহলে পুরো গোলকে যদি ছড়াই তাহলে পুরো গোলকের জন্য যে তড়িৎ ফ্লাক্স সেটা যদি এবার পেতে চাও তাহলে এতটুকুর জন্য যে মানটা পেয়েছো সেই মানের এবার ইন্টিগ্রেশন করতে হবে। আমার ক্ষেত্রফলটা কিন্তু শুধু ডিএস না গো, ক্ষেত্রফলটা হচ্ছে পুরো গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল। তার যদি ইন্টিগ্রেশন করো তাহলে পুরো ক্ষেত্রফলটা পাইছো, ঠিক আছে? তখন পুরো ক্ষেত্রফলটা পাবা, তখন হবে এই টোটাল চার্জ। হ্যাঁ, না হলে পরে হবে কি এতটুকু এই জায়গার মধ্যে দিয়ে যে পরিমাণ চার্জটুকু প্রাবল্য সৃষ্টি করছে সে পরিমাণ চার্জ দিতে হবে। তাহলে আমি টোটাল চার্জ দিয়েছি, তাহলে টোটাল চার্জ দিলে আমার টোটাল কি লাগবে এবার? ক্ষেত্রফল। ওই টোটাল ক্ষেত্রফল পাওয়ার জন্য আমি এই ক্ষুদ্র ক্ষেত্রফলের এবার কি করব? ইন্টিগ্রেশন তো করি, লিমিট দুই ভাবে দেয়া হয়, লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া হয় কিনা? আর এবার যে লিমিটটা দিয়েছে এর নাম হলো ক্লোজড পাথ ইন্টিগ্রেশন। ক্লোজড পাথ ইন্টিগ্রেশন মানে এই গোলকের কোনো পৃষ্ঠের কোনো একটা ইঞ্চি জায়গাও খালি থাকবে না, টোটাল এখান থেকে শুরু করছি তো এরকম 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 করে নিতে নিতে পুরো গোলকের পৃষ্ঠকে কি করে ফেলবো? কাভার করে ফেলবো। বুঝতে পেরেছো? এর নাম কি? ক্লোজড পাথ ইন্টিগ্রেশন। তাহলে এটাকে আমরা বলবো ক্লোজড পাথ ইন্টিগ্রেশন। এটা না লিখে মানে বদ্ধ পথ সমাকলন, বদ্ধ পথ সমাকলন। এটা যদি আচ্ছা এই জিনিসটুকু আবার না বুঝে গেলে তোমার তখন খারাপ লাগবে যে এটুকু আমি বুঝলাম না। তাহলে এটা বোঝার জন্য তোমার একটা ছোট্ট কাজ দেই। কিরকম? ধরো এটা একটা বৃত্ত, এটা কি বললাম? বৃত্ত। এই বৃত্তের যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পুরো বৃত্তের পরিধি কত পাবা? ও যে 2 পাই আর বললো, ঠিক বলেছে। তাহলে পরিধি হলো 2 পাই আর। যদি এরকম হয় যে এই পরিধির উপর এই দৈর্ঘ্যটুকুকে আমি ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ডিএল নামে ডাকলাম, কি নামে? ডিএল। তাহলে শুধুই যদি এই ডিএল পরিমাণ এই দৈর্ঘ্যের এই ডিএল যে এলিমেন্টটা দেখছো তার যদি ক্লোজড পাথ ইন্টিগ্রেশন করো, তাকাবো এদিকে আসি, এই ডিএল পরিমাণ ক্ষুদ্র দৈর্ঘ্য নিয়েছি, সেই ক্ষুদ্র দৈর্ঘ্যের আমি ইন্টিগ্রেশন করছি এরকম ভাবে। তাহলে পরিধির উপর ইন্টিগ্রেশন করতে করতে যে জায়গা থেকে শুরু করেছিলাম আবার সে জায়গায় আসলে তার নাম হলো ক্লোজ পাথ ইন্টিগ্রেশন। তাহলে পরিধির আর কোনো জায়গা বাকি থাকবে? পরিধির আর কোনো জায়গা যদি বাকি না থাকে তাহলে ইন্টিগ্রেশন করলে টোটাল দৈর্ঘ্য কত পাবা? 2 পাই আর। বুঝতে পেরেছো তো? এই হলো ক্লোজ পাথ ইন্টিগ্রেশনের নিয়ম। তাহলে এবার বলেন তো দয়া করে, এটা তো গোলক ছিল একটা স্ফেরিক্যাল, এই স্ফেরিক্যালের ব্যাসার্ধ আর ব্যাসার্ধের এই স্ফেরিক্যালের যদি আমি
টোটাল পৃষ্ঠ এবার যোগ করি তাহলে ক্ষেত্রফল কতটুকু দাঁড়াবে 4 পাই আর স্কয়ার। দ্যাট মিনস এবারে হবে এ আর ডিএস এর যদি ক্লোজ পাথ ইন্টিগ্রেশন করি এটা হবে 4 পাই আর স্কয়ার সমান সমান কিউ ভাগ কত এপসাইলন নট। তাহলে প্রাবল্য যদি শুধু ই নির্ণয় করি বা ই রাখি তাহলে ই সমান 4 পাই তো এদিকে ভাগ হয়ে যাবে। তাহলে আমি 4 পাইয়ের সঙ্গে এপসাইলন নট জুড়ে দিলাম, এটা হয়ে গেল 1/4 পাই এপসাইলন নট, উপরে আছে চার্জ কিউ, নিচে হয়ে গেল আর স্কয়ার। আচ্ছা এটা মিলেছে, মিলেছে কিনা? এটাকে বলা, এটাই হচ্ছে যে গাউসের সূত্র হতে কুলম্বের সূত্রের প্রতিপাদন। বুঝেছ? এখন গাণিতিক প্রবলেমগুলো খুব ছোট আসে, সরাসরি এরকম ফাই সমান সমান কিউ ভাগ এপসাইলন নট দিয়ে গাণিতিক প্রবলেম আছে, এটা তুমি আমি সবাই পারবো। আর এই গাউসের সূত্রের প্রয়োগ হিসেবে সূত্র লিখে দিয়েছিলাম, 4টা দিয়েছিলাম। হ্যাঁ, ওই গাউসের সূত্রের প্রয়োগ হিসেবে ওই 4টা সূত্র জাস্ট মাথায় রাখবা। কেমন? 3টা 4টা লিখে দিয়েছিলাম। একটা লম্বা সরু পরিবাহী পাতের জন্য, একটা গোলকের জন্য, একটা হচ্ছে ধারকের জন্য মানে সমান্তরাল পাত ধারকের জন্য, তাই না? এরকম ভাবে 4টা লিখে দিয়েছিলাম। ওই 4টায় হচ্ছে ম্যাক্সিমাম প্রয়োগ। তোমাদের একটা ছোট্ট বিষয় বলার আছে, তোমাদের একটা এই অধ্যায়ে শীট দেওয়া হয়েছিল। তোমাদের কাজ হলো এই অধ্যায়ের সকল গাণিতিক প্রবলেমগুলো দেখা, বই এবং ওই শীট মিলিয়ে যতটুকু পারো দেখে সামনের দিনে আসে।